হ্যালো, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হাত তোলো। ক্যান ইউ হিয়ার মাই ওয়ার্ডস? শ্রীরামপুর গার্লস হাই স্কুল, তোমরা? Yes, sir. ইয়েস, ভেরি গুড। আচ্ছা, আমি তোমাদের এই এখন যে কথা শুনতে পেলাম, এই ইয়েস স্যার অন্য সময়ে রেসপন্স যখন দিচ্ছ ক্লাস চলাকালীন, তখন আমি এই আওয়াজটা শুনতে পাচ্ছি না কেন? এর কারণটা কি? আমার কিন্তু সবটাই কিন্তু আনমিউট করা থাকছে। তাহলে কেন শুনতে পাচ্ছি না আমি এটা বুঝতে পারছি না, বলো তো। তোমরা বলতে পারবে? তোমরা তো অনেকটা ভালো জানো, এগুলো বোঝো। হ্যালো, বলো না, কথা বলো, শুনতে পাবো দেখি। স্যার আসলে অন্যদিন আমাদের মাইকটা থাকে না, আজকে ঠিক হয়েছে এসছে তাই। ও, তোমাদের মাইকটা আজকে ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। মাইক্রোফোনটা? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। এই যে মানে তোমাদের মাইক্রোফোনটা যেটা হাতে থাকছে, আর একটা তো বোর্ড, একটা তো স্ক্রিন টাঙানো আছে, সেখানে তো বোধহয় মিউট আনমিউট করা বোধহয় ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ স্যার। তার মানে ওটা আনমিউট করে রাখলে আমি শুনতে পাবো, হ্যাঁ স্যার। আর আমার কথাও তোমরা শুনতে পাবে। হুম। ভেরি গুড। এখন যেমন শুনতে পাচ্ছি, তার হ্যাঁ মানে স্যার। এবারে আমি যখন ক্লাস করাবো, 4-5টা স্কুল যখন জয়েন করছে, তখন আমি দেখতে পাচ্ছি হয়তো একটা স্কুল কি দুটো স্কুল স্টুডেন্ট উত্তর দিচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তা সমস্যাটা তাহলে সেখানে কোথায় হচ্ছে? ওই ব্যাপার, ওই মিউট আনমিউটে নাকি? হতে পারে স্যার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, এটা তো ভারী মুশকিল হয়ে গেল। সেই জন্য টেক্সট করে তোমরা দিচ্ছ, আমি ওই সেটা দেখে তারপর তো আমি আমার কথাটা বলছি, হ্যাঁ কি না। এটা তো একটা আহ, আমার খুব অসুবিধা লাগে। এটা কিন্তু প্রথম দিকে হতো না, যখন আমরা ক্লাস শুরু করেছিলাম বোধহয় জানুয়ারি মাসে। তখন কিন্তু একদম পরিষ্কার আমার কথাও তোমরা শুনতে পেতে, তোমাদের কথাও আমি শুনতে পেতাম। কিন্তু আমি এ মাস 2-3 ধরে দেখতে পাচ্ছি এটা সমস্যা হচ্ছে। তার মানে আমাদের মনে হচ্ছে আমার, তোমাদের যে সিস্টেম আছে, সিস্টেমে যে আনমিউট সিস্টেমটা করা থাকছে না, আমার যা ধারণা, যেটুকু আমি বুঝতে পারছি। তোমরা তো আরো ভালো এগুলো বোঝো, আমি তো এতটা বুঝি না তোমাদের মতো। এই টেকনোলজিক্যাল যে ব্যাপার ট্যাপার গুলো এতটা বুঝি না তোমাদের মতো, তোমরা অনেক ভালো বোঝো আমাদের চেয়ে। তা যাই হোক, তাহলে আমি ক্লাসটা তাহলে শুরু করে দিই। তাহলে শ্রীরামপুর গার্লস হাই স্কুল, তোমরা আমাদের ক্লাস 12, তোমরা ক্লাস 12 স্টুডেন্টস, ইউ আর ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম। আমরা যেটা পড়ছিলাম, স্ট্রং রুটস, স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। তোমাদের টেক্সট বইটা একটু খোলো, পেজ নাম্বার 66, 66 পাতা। তোমাদের বইটা খোলো, পেজ নাম্বার 66। বেশ, আমরা 66 পেজ নাম্বারে একটু ওপর দিকে আমরা সেখানে গতদিন ওই অতদূর পর্যন্ত পড়ে আমরা থেমেছিলাম, উই হ্যাড স্টপড দেয়ার। সে লাইনটা, সেই জায়গাটা, ওই প্যারাগ্রাফটা যেটা, তোমরা একটু ভেবে দেখো। ইন দ্যাট প্যারাগ্রাফ হুইচ উই হ্যাড which he had completed in our last week's classroom, সেখানে এপিজে আব্দুল কালাম ইজ ন্যারেটিং, তিনি ন্যারেট করছেন হিজ এক্সপিরিয়েন্স অফ হিজ ইন্টারাকশন উইথ হিজ ফাদার জৈনুল আবদিন। জৈনুল আবদিনের সঙ্গে, জৈনুল আবদিনের সঙ্গে ছেলে আব্দুল কালামের যে ইন্টারাকশন, তার যে সম্পর্ক, কথা, আলোচনা, হ্যাঁ, বাবার সঙ্গে ছেলের যে আলোচনা, কথাবার্তা ইত্যাদি, এগুলো আমরা গত সপ্তাহে পড়েছি। আমি একটু তোমাদের মনে করিয়ে দিতে চাই যে ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাড সিন দ্যাট আব্দুল কালামস ফাদার ওয়াজ নট অ্যান অর্ডিনারি ফাদার। এটা আমি বুঝতে পেরেছি। এটা আমিও স্টুডেন্ট তোমাদের মতো। আমি যেটা বুঝতে পেরেছি যে জৈনুল আবদিন was not an average ordinary father.
হি ওয়াজ সামথিং এক্সট্রা, হি ওয়াজ অ্যান এক্সেপশনাল ফাদার। কেন? কেন এক্সেপশনাল ফাদার? বিকজ হি হ্যাড ইনার পারসেপশন, তার একটা অন্তর্দৃষ্টি ছিল, তার একটা ইনার সাইট ছিল, এবং হি কুড ফোরসি, পূর্ব থেকে দেখতে পারতেন, এবং হি ওয়াজ লাইক এ ফিলসফার, তিনি অনেকটা দার্শনিক ভাবনা চিন্তা ছিল তার, এবং হি ওয়াজ এ গ্রেট থিঙ্কার, হি ওয়াজ প্র্যাকটিক্যাল মাইন্ডেড, হি ওয়াজ প্র্যাগম্যাটিক। আমি এতগুলো কথা তোমাদের বললাম অ্যাবাউট আব্দুল কালাম ফাদার, কারণ দেখা যাচ্ছে আব্দুল কালামস ফাদার ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি, ওয়াজ এ স্পেশাল ফাদার। ইন হুইচ সেন্স? সব বাবাই আমরা সমান, তোমাদেরও বাবা, আমারও বাবা আছেন, ছিলেন, এখন নেই যদিও, তাহলে সকলেই সমান। কিন্তু একটা জিনিস, এপিজে আব্দুল কালামের বাবার কাছ থেকে আমরা একটা নতুন কিছু কথা পেয়েছি, সেটা হচ্ছে দ্য মিনিং অফ প্রেয়ার। দ্য মিনিং অফ প্রেয়ার, আমরা যে প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি, আমরা আমরা ইন আওয়ার হিন্দু রিলিজিয়ন আমরা ঠাকুর দেবতার কাছে প্রার্থনা করি, আমরা মন্দিরে যাই, যারা নন হিন্দু, যারা মুসলিম, তারা তাদের নামাজ পড়তে যায়, তারা তাদের প্রেয়ার জানায়, ইন মস্কস নিশ্চয়ই করে। দ্য খ্রিস্টিয়ানস দে গো টু দি চার্চ, দে অফার প্রেয়ার্স। এখানে একটা জিনিস আমরা জানি না, মোস্ট অফ আস, অনেকে জানতে পারে, তবে আমরা অনেকেই জানি না দ্য মিনিং অফ প্রেয়ার, এই প্রার্থনার মানেটা কি, এটা আমরা জানি না। কিন্তু এই ভদ্রলোক জৈনুল আবদিন, তিনি তার ছেলেকে বলছেন, দেখো বাবা, এই প্রেয়ার ব্যাপারটা কোনো মিস্টিরিয়াস ব্যাপার নয়, প্রেয়ার ব্যাপারটা কোনো রহস্যজনক, হ্যাঁ, একটা কিরম অজানা অজানা ব্যাপার, রহস্যজনক ব্যাপার, তা কিন্তু নয়, এটা ধাঁধা নয়। তাহলে এটা কি? তার বাবা বলছেন, when you offer prayer to someone, যার কাছেই হোক না কেন, তুমি যখন প্রেয়ার করো, তখন ইউ বিল্ড আপ এ কানেকশন উইথ দ্য কমন পিপল অ্যারাউন্ড ইউ, অর উইথ দ্য কমন পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমার আশপাশ, তোমার জগতে, সমাজে যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের সঙ্গে তোমার একটা সম্পর্ক তৈরি হয়, মানে ইউ অ্যান্ড দ্য কমন পিপল আর কানেক্টেড থ্রু দি প্রেয়ার। অ্যাম আই ক্লিয়ার টু ইউ? আমার কথা তোমরা বুঝতে পারলে? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমার কথা তোমরা বুঝতে পারলে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেয়ার। তার মানে প্রেয়ার হচ্ছে একটা ব্রিজ, একটা সেতু। থ্রু প্রেয়ার উই ক্যান কানেক্ট উইথ আওয়ার কমন পিপল, আমাদের যারা সাধারণ মানুষ, যারা আমার আশপাশে নেই, যারা এই সমাজে রয়েছে, অসংখ্য লাখো লাখো কোটি কোটি মানুষ, এই তাদের সঙ্গে একটা কমিউনিয়ন হয়। এই কথাটা আমার বলতে তোমাদের বলেই আজকে আমি শুরু করলাম, কারণ গত সপ্তাহে আমরা যে জায়গাটা করে আমরা স্টপ করেছিলাম, সেই জায়গাটাতে এই কথাটাই উনি বলছেন। হি সেড, দেখো আমি আবার রিপিট করছি, দেখো রিপিট করছি গতদিন যেটা পড়েছি, লাস্টের লাইনটা দেখো, when you pray you transcend your body, transcend মানে তুমি অতিক্রম করে যাও, you go beyond your body, become a part of the cosmos, cosmos means university, universe, অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব, এই মহাবিশ্বের তুমি একটা অংশ হয়ে যাও। প্রেয়ারের এত শক্তি, যখন প্রেয়ার রুমে আমরা যাই, যে কোনো জায়গায়, আমি আন্দামানে যখন বেড়াতে গিয়েছি, প্রেয়ার রুমে গিয়েছি, উপাসনা ঘরে। আমি যখন শান্তিনিকেতনে যাই, তখন আমি উপাসনা গৃহে যাই, আমি বুঝতে চেষ্টা করি, কিন্তু আমি এতটা বুঝিনি, কিন্তু আজ আমি বুঝেছি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেয়ার। প্রেয়ার মেক্স আস বিল্ড আপ এ কানেকশন উইথ দ্য কসমস, মানে উইথ দ্য পিপল ইন দ্য ইউনিভার্স, এই মহাজগতে আরো যারা মানুষ আছেন, তাদের সঙ্গে একটা একাত্মতা বোধ করি। এই যে ফিলিং অফ ইউনিশন, ফিলিং অফ ইউনিটি, ফিলিং অফ কমিউনিয়ন,
ফিলিং অফ কানেকশন, এইটাই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইন মানে রিগার্ডিং প্রেয়ার। প্রেয়ার, দিস ইজ দ্য ভ্যালু অফ প্রেয়ার, which knows no division of wealth, age, caste, creed, religion, কিচ্ছু না। আমরা প্রেয়ারের মধ্যে দিয়ে আমি শুধু আমার যে ধর্ম, আমার যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মানুষের সঙ্গেই যে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে তা নয়। বলছে যাদের এখানে কোনো ওয়েলথ নেই, যাদের বিত্ত নেই, অর্থ নেই, যাদের এজ, সে অল্প বয়স ইয়াং হোক, সে চাইল্ড হোক, এবং সে ওল্ড ম্যান হোক, কোনো অসুবিধে নেই। কাস্ট, যে কোনো কাস্টের হতে পারে, সে যে কোনো কাস্ট, হ্যাঁ, এবং যে কোনো ক্রিড, যে ধর্ম মতেই সে থাকুক না কেন, প্রত্যেকের সঙ্গেই একটা সম্পর্ক তৈরি হয়। তার মানে প্রেয়ার ইজ দ্য গ্রেট লেভেলার। এম আই রাইট? প্রেয়ার ইজ দ্য গ্রেট লেভেলার, LEVELLER। প্রেয়ার ইজ দ্য গ্রেট লেভেলার, মানে প্রেয়ার আমাকে লেভেল করে দিচ্ছে সকলের সাথে, উইদাউট এনি কনসার্ন ফর দেয়ার এজ, ফর দেয়ার ক্রিড, ফর দেয়ার রিলিজিয়ন, ফর দেয়ার কাস্ট, এবং ফর দেয়ার ইকোনমিক স্ট্যাটাস। তারা গরিব হোক, বড়লোক হোক, শিশু হোক, যুবক হোক, তারা প্রৌঢ় হোক বা বৃদ্ধ হোক, বা যে কোনো ধর্মেরই হোক, ধর্ম মতের হোক, প্রত্যেকের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। দিস ইজ দ্য মিনিং অফ প্রেয়ার। তোমাকে কোশ্চেন দেবে এবং তোমার জেনে রাখা উচিত আগামী অন্য সময় তোমার কোনো জায়গায় কোনো বক্তৃতা দিতে গেলে, কোনো সেমিনার করতে গেলে, কোনো লেখালেখি করতে গেলে, মিনিং অফ প্রেয়ার, এই প্রেয়ারের মানেটা তোমাকে বলতে হবে। মাই ফাদার কুড, নেক্সট প্যারাগ্রাফ দেখো, আজকে থেকে যেটা আমরা শুরু করছি। মাই ফাদার, বাবাকে নিয়ে অনেকটা উনি স্মৃতিচারণ করেছেন তার এই লেখাতে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, উনি এখন লেট, APJ আব্দুল কালাম, তিনি এখানে রেমিনিজিং, তিনি এখানে মেমোরাইজিং, তিনি এখানে রিকলিং, কলিং ব্যাক হিজ মেমারিজ, তার স্মৃতিকথা তিনি এখানে আমাদেরকে লিপিবদ্ধ করছেন। মাই ফাদার কুড কনভে, কনভে মানে ক্যারি করা, মানে বহন করা, কনভে, CONVEY, কনভে মিনস ক্যারি, হয়েছে, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, মানে জটিল আধ্যাত্মিক ভাবনা, জটিল আধ্যাত্মিক ভাবনা বা দর্শন, এটাকে আমার বাবা ট্রান্সফার করতে পারতেন অনেকের কাছেই, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ। ওনাদের তো মাতৃভাষা ছিল তামিল ভাষা, তা আমার বাবা তামিল ভাষায় একেবারে সহজ সরল ভাবে, সিম্পল ল্যাঙ্গুয়েজে, সিম্পল তামিল ল্যাঙ্গুয়েজে উনি ব্যাখ্যা করে দিতেন সব কঠিন কঠিন ধর্মীয় ভাবনা, দর্শন, আধ্যাত্মিক দর্শন, এগুলোকে তিনি অর্থ করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন। ডাউন টু আর্থ, দেখো দুটো হাইফেন আছে, এগুলোকে আমরা বলি হাইফেনেটেড ওয়ার্ড। দেখো, ডাউন হাইফেন, টু হাইফেন, আর্থ, এগুলোকে বলা হয় লং কম্পাউন্ড, কম্পাউন্ড ওয়ার্ড, লং কম্পাউন্ড ওয়ার্ড, একটু বড় কম্পাউন্ড ওয়ার্ড। কথাটা বুঝেছো? তিনটে শব্দ যোগ করে একটা অর্থ প্রকাশ করছে। যেমন ফরগেট মি নট, এমন একটা ফুলের নাম আছে যেটাকে আমরা বলি ফরগেট মি নট, মানে ফুলটা আমাকে বলতে চাইছে, তোমাকে বলতে চাইছে আমার কথা যেন তোমরা ভুলে যেও না। কথাটা বুঝেছো? এগুলো একটা সুন্দর ব্যবহার, ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, এগুলো শিখতে হয়, এগুলো মুখস্থ করে হয় না, এগুলো একটু তোমাকে স্টাইল, এগুলো এগুলো স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ। কথাটা বুঝেছো? এগুলো এইভাবে শিখতে হয়। ফরগেট মি নট, ডাউন টু আর্থ, এই এরকম আরো অনেক আছে, সবটা আমার ওটা এখন খেয়াল আসছে না। তোমরা পড়বে আরো, যত এগোবে আরো পড়বে।
তা ডাউন টু আর্থ এই শব্দটা বানানো হলো কিভাবে? এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। এর মানে কি? ভেরি 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 সিম্পল, খুব সহজ সাবলীল। লিখে রাখো শব্দটা, ডাউন টু আর্থ মানে ভেরি সাবলীল, সহজ সরল সাবলীল, ডাউন টু আর্থ। ওকে, ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ, মানে ন্যাচারাল, সিম্পল, ইন্টেলিজিবল, যা সহজে বোঝা যায় এমন তামিল ভাষায় আমার বাবা সমস্ত স্পিরিচুয়াল ফিলসফি, স্পিরিচুয়াল কনসেপ্ট এগুলোকে এক্সপ্লেন করতেন, মানুষকে বোঝাতেন। হি ওয়ান্স টোল্ড মি, উনি একদিন আমাকে বললেন, ইন হিজ টাইম, হ্যাঁ তাদের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের বাসা যেখানে, তার নিজের গ্রাম যেখানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, এবং যেখানে তার সত্তা জড়িয়ে রয়েছে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং এখন বয়সকালে তিনি যেখানে পৌঁছেছেন, গুড অর ব্যাড, সে ভালোই হোক বা মন্দই হোক, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। অসাধারণ কথা বলছে, এভরি হিউম্যান বিইং মানে ম্যান, প্রত্যেকটা মানুষ, ইজ এ স্পেসিফিক মানে বিশেষ, এলিমেন্ট একটা বিশেষ, প্রত্যেকটা মানুষ একটা বিশেষ ইউনিট। এখানে এলিমেন্ট মানে লেখো ELEMENT, এলিমেন্ট মিনস ইউনিট, স্পেসিফিক ইউনিট, ELEMENT, এলিমেন্ট, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট, লেখো MANIFEST, ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট মানে কি? দ্যাট হুইচ, লেখো দ্যাট হুইচ ইজ, that which is visible, VISIBLE, বা প্রকট, বাংলায় বলে প্রকট, ম্যানিফেস্ট, ডিভাইন বিইং। ডিভাইন বিইং মানে ঈশ্বর সত্তা, ঐশ্বরিক সত্তা। মানে উনি বলতে চাইছেন যে প্রত্যেকটা মানুষই হচ্ছে একটা বিশেষ ইউনিট। এই যে ডিভাইন বিইং, সারা পৃথিবীটা, এই মহাজগৎ, এই এই যে মহাজগৎ, এই যে ইউনিভার্স, এটা কিন্তু এর এর মধ্যে আমরা একটা নিয়ন্ত্রক শক্তি, একটা স্পিরিটের একটা প্রভাব আমরা দেখতে পাই, এবং তারই একটা অংশ হচ্ছে প্রত্যেকটা মানুষ। এটা আমার বাবা আমাকে শিখিয়েছিলেন আমাদের ছেলেবেলায়, আমাদের চাইল্ডহুডে বলো, বা তারপর যখন বড় হয়েছি, বা আমি যেখানে বড় হয়েছি, আমার বাড়িতে, আমার গ্রামে। হ্যাঁ, বলে মনে আছে তো, সাউথ ইন্ডিয়ান একটা ভিলেজে ওনার জন্ম ছিল। বলছে আমার বাবা আমাকে এগুলো শেখাতেন। মাই ফাদার ওয়াজ এ স্পেশাল ফাদার, আমি তো মনে করি APJ আব্দুল কালাম's father was a special father. His father তার ছেলেকে taught the meaning of prayer, the meaning of religion, the meaning of the cosmos, the meaning of divine being, এগুলো বাবা শিখিয়েছিলেন। শুধুমাত্র ওই বসে ধ্যান করলে, আমাদের প্রেয়ার জানালে হবে না, এগুলো বুঝতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেয়ার? সারা বিশ্বের মানুষের সঙ্গে আমার ওয়েভ লেংথে ম্যাচ করে যাবে, আমার চেতনা প্রবাহ আমার ওয়েভ লেংথ ম্যাচ করবে। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ প্রেয়ার। এটাই হচ্ছে প্রেয়ারের, প্রে করা, প্রার্থনা করা, এটা মূল জায়গা। আমরা তো প্রেয়ারে অনেক কথাই বলে দিই, আমরা অনেক, আমাদের হিন্দিতে বলো, উর্দুতে বলো, ইংলিশে বলো, আমাদের সংস্কৃত ল্যাঙ্গুয়েজ আমরা প্রেয়ার জানাই, কিন্তু ইউ শুড নো দ্য মিনিং অফ প্রেয়ার। আমার মনে হয় এই কালামস ফাদার, তিনি হ্যাজ গিভেন এ ফ্যান্টাস্টিক এক্সপ্লানেশন of the meaning of prayer. সুতরাং প্রেয়ার ইজ নট সামথিং ফালতু, প্রেয়ার ইজ নট সামথিং একটা মুখে মুখে বলে যাওয়া, গড় 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 করে মুখস্থ বলে যাওয়াটা প্রেয়ার নয়। প্রেয়ারের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়। কাদের সঙ্গে? সারা বিশ্বের যত মানুষ আছে, তার ধর্ম, তার কি বলবো, তার বয়স, তার অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ, তার যে কোনো ধর্মীয় মত, তার ফিলোসফি যাই হোক না কেন, প্রত্যেকের সাথে আমার একটা আত্মিকতা তৈরি হয়, আমার একটা আত্মিক মিলন হয়। একে বলে সোল টু সোল কমিউনিয়ন হয়।
সোল টু সোল, SOUL, সোল টু সোল কমিউনিয়ন ইজ বিল্ট আপ থ্রু প্রেয়ার। খুব সুন্দর বলছেন যে আমার বাবা এগুলোকে খুব সুন্দরভাবে ইন সিম্পল, ন্যাচারাল, ইন্টেলিজিবল তামিল ল্যাঙ্গুয়েজ আমার বাবা বলেছিলেন, ব্যাখ্যা করতেন, বোঝাতেন। আমাকে বলেছিলেন যে দেখো বাবা, আমাদের শৈশবে, আমাদের যৌবনে আর আমার এই বার্ধক্যে আমি এটা বুঝেছি, এভরি হিউম্যান বিইং ইজ, এভরি হিউম্যান, তাড়াতাড়ি বসো বসো, চটপট করো না, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। এবারে আমি একটুখানি এতক্ষণ যেটা পড়লাম, এবার একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে বলি। দেখো এই প্যারাগ্রাফে, এই যে ফাদার, ফাদার যে, ফাদার আমরা জানি নাউন। আমরা যদি ফাদার থেকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি ফাদারলি, ওটা কিন্তু অ্যাডভার্ব হবে না, অ্যাডভার্ব হবে না। আবার ফাদার ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, এটাও জেনে রাখো। ফাদার কে ক্রিয়াপদ হিসেবেও ব্যবহার করা যায়। টু গিভ বার্থ টু, ফাদার, টু ক্রিয়েট সামথিং, father. The idea was fathered by that old man. Father মানে to give birth to create, অত কথাটা বলছে, টু অরিজিনেট, হ্যাঁ, সৃষ্টি করা, একে ফাদার বলে। ফাদার ইজ এ ভার্ব ফর্ম। ওকে, কনভে, কনভে একটা ভার্ব ফর্ম, আমরা বললাম কনভে, কনভে থেকে কনভে। কমপ্লেক্স, কমপ্লেক্সটা আমরা জানি, কমপ্লেক্সটা অ্যাডজেক্টিভ। আবার কমপ্লেক্সিটি, ITY অ্যাড করো, এটা হয়ে যাবে নাউন। আর কমপ্লেক্স, কমপ্লেক্সিটি। আর একটা শব্দ আছে স্পিরিচুয়াল। স্পিরিচুয়ালটা কোন পার্ট অফ স্পিচ তোমরা বলতে পারবে? যে কেউ একজন, যে কোনো স্টুডেন্ট ফ্রম শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ক্যান ও আনসার? স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল হুইচ ইজ দ্য পার্ট অফ স্পিচ? হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্পিরিচুয়াল? স্পিরিচুয়ালটা কোন পার্ট অফ স্পিচ বলা? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, স্যার বলো। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারেক্ট। আচ্ছা, ভার্ব করা যাবে? ভার্ব, ISE অ্যাড করো, ISE অ্যাড করো, তাহলে কি হলো বলো? স্পিরিচুয়ালাইজ, এটা ভার্ব ফর্ম হয়েছে। আর নাউন ফর্ম কি স্পিরিচুয়ালের নাউন ফর্ম? স্যার বলো তো। স্পিরিট। স্পিরিট, কারেক্ট, রাইট ওয়ার্ড, রাইট রাইট আনসার, স্পিরিট। আমি যদি একে অ্যাডভার্ব করি, অ্যাডভার্ব যদি করি কি হবে? স্পিরিচুয়ালি। স্পিরিচুয়ালি, ভেরি গুড। তাহলে অনেকগুলো আমরা ব্যাপার শিখে গেলাম এখান থেকে। এবার আরেকটা দেখি, কনসেপ্ট, CONCEPT, বলতে পারবে কনসেপ্ট কোন পার্ট অফ স্পিচ? নাউন। নাউন, কারেক্ট, কারেক্ট। আচ্ছা, এটাকে অ্যাডজেক্টিভ করা যাবে? কনসেপচুয়াল। কনসেপচুয়াল, ভেরি গুড। এটাকে অ্যাডভার্ব করা যাবে? কনসেপচুয়ালি। কনসেপচুয়ালি, কারেক্ট। আর এটাকে ভার্ব করা যাবে? স্যার কনসেপশন। নো নো, কনসেপচুয়ালাইজ, ISE অ্যাড করো, ওকে স্যার। ISE, কনসেপচুয়ালাইজ, রাইট আনসার, ভেরি গুড। I feel very happy because you can give the correct answer. আমি অন্যান্য স্টুডেন্টদেরও বলছি যে তোমরা এগুলো একটু চেষ্টা করো, সবারই উত্তর তো নেওয়া যাচ্ছে না, কেউ একজন বলছে। এই যে সিম্পল, সিম্পলটা নিশ্চয়ই এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব করা যাবে সিম্পলকে? করা যাবে? এনি, এনিওয়ান? হবে? মনে হচ্ছে হবে না। সিম্পলিফাই। সিম্পলিফাই, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সিম্পল, সিম্পলিফাই, এই নাউন করা যাবে? সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন, কারেক্ট। আবার সিম্পলিসিটি, সিম্পলিসিটি এটাও হবে। আর অ্যাডভার্ব?
সিম্পলি। সিম্পলি। আর অ্যান্টোনিম কি হবে, অপোজিট ওয়ার্ড? কমপ্লেক্স। কমপ্লেক্স। গুড। আর সিম্পলের একটা সিনোনিম, একটা ইজি। নিয়ার, কি বললে? ইজি। ইজি হতে পারে, হ্যাঁ হবে, সিম্পল, ইজি, ন্যাচারাল। বাহ, ভেরি গুড, খুব ভালো লাগলো আমার, নাইস, নাইস, খুব সুন্দর। বুঝতে পারছি যে বেশ ব্যাপারটা। আচ্ছা, আবার একটুখানি একটা শব্দ একটুখানি জটিল করে ধরি, বা এটা আমার ভালো লেগেছে তোমাদের কারেক্ট আনসারে। আমি একটু জটিল করে একটু বলি। আর একটা শব্দ দেখো, একটু নিচে নামো। ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, এই যে প্লেস শব্দটা আছে, এটা নাউন। আচ্ছা, এই প্লেসের অ্যাডজেক্টিভ কি করা যাবে? না, এটা ব্লিসফুল। তোমরা না, এটা হবে না, এটা তোমরা পারবে না, এটা শক্ত আছে। এটা খাতায় লিখে নাও। লেখো স্প্যাটিয়াল। SPA হচ্ছে TIAL, SPATIAL, স্প্যাটিয়াল। এটা অ্যাডজেক্টিভ। এটা একটুখানি বিদঘুটে শব্দ, এটা একটু আননোন ওয়ার্ড, হ্যাঁ, একটু অকওয়ার্ড শব্দটা। স্প্যাটিয়াল, এটা তোমাদের জানার কথা নয়, একটু হেভি শব্দ, এটা তাও জেনে রাখো। স্প্যাটিয়াল মানে যাকে বাংলায় বলে স্থানিক। বাংলায় যদি এটাকে বিশেষণ পদে করি, প্লেস থেকে স্থানিক, স্থান থেকে স্থানিক। আর প্লেসটা নাউন, আবার প্লেসটা ভার্ব বটে। প্লেস করা মানে টু পুট সামথিং, কোনো কিছু রেখে দেওয়া, এটা ভার্ব হয়। আর আরেকটু দেখি, আরেকটু দেখি, চলি নিচে, আসো আরো আরো। হ্যাঁ, হিউম্যান, হিউম্যান বিইং বলছে। হিউম্যান বিইং বলতে হি ইজ এ হিউম্যান, হিউম্যানটা নাউনও হয়, আবার হিউম্যানটা অ্যাডজেক্টিভও হয়। আবার এই নাউন কি, আরেকটা নাউন করা যায় কি এর থেকে? হিউম্যানিটি। হবে, আরেকটা, আরেকটাও হয়, হিউম্যানিজম, হিউম্যানিজম এটাও হয়। আবার ভার্ব করলে, এটা ক্রিয়াপদ করলে হবে। না স্যার। আইএস, হ্যাঁ, আইএসই অ্যাড করো, আইএসই অ্যাড করো, দেখো হয়ে যাবে। হিউম্যানাইজ। হিউম্যানাইজ, ভেরি গুড, নাইস, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। আজকে বেশ সুন্দর আনসার তোমরা দিচ্ছ, খুব ভালো লাগছে আমার, নাইস। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা ভালো হলো এটা। সো আমরা কতদূর পর্যন্ত এগোলাম? সো হোয়াই, না, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। হ্যাঁ, এই যে ম্যানিফেস্ট কথাটা, ম্যানিফেস্টটা তো হুইচ পার্ট অফ স্পিচ ইজ ম্যানিফেস্ট? ভার্ব। হ্যাঁ, ভার্ব হবে, আবার অ্যাডজেক্টিভও হবে, ভার্ব হবে, অ্যাডজেক্টিভও। আর নাউন কি হবে? নাউন ফর্ম ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন। গুড। তাহলে ম্যানিফেস্ট কে ভার্ব পেলাম, অ্যাডজেক্টিভ পেলাম, ম্যানিফেস্টেশন নাউন পেলাম। বাহ বাহ বাহ, সুন্দর। ম্যানিফেস্টেশন মানে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যানিফেস্টেশন? ম্যানিফেস্টেশন মানে ডিসপ্লে, ডিসপ্লে মানে যেটা প্রকাশ পায়, ম্যানিফেস্টেশন, প্রকাশ। হ্যাঁ, ম্যানিফেস্টেশন, ইটস গুড ইংলিশ। আর ডিভাইন তো বুঝতেই পারছো, ডিভাইন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নাউন ফর্ম, ডিভাইনের নাউন ফর্ম করা যাবে? স্যার কিসে? ডিভাইনের নাউন ফর্ম, নাউন ফর্ম ফর ডিভাইন বলা যাবে? ডিভাইনিটি। এক্স্যাক্টলি, এটা ডিভাইনিটি, উচ্চারণটা ডিভিনিটি হয়। যাই হোক, DIVINITY, কারেক্ট। এটা ভার্ব টার্ব করা যাবে না।
এটা সম্ভব না, সবটা তো হয় না। আচ্ছা, ডিভাইনের যদি আমি একটা অপোজিট ওয়ার্ড চাই, অ্যান্টোনিম বলা যাবে? হবে? না স্যার। আচ্ছা, অন্য কেউ একটু অ্যাটেম্প করুক, একজনই তো বলে যাচ্ছে, আর কেউ বলো। অনেকগুলো মেয়ে আছো তো তোমরা, অনেকগুলো স্টুডেন্ট, একটু বলো শুনি। অন্য কেউ অ্যাটেম্প করো। ডিভাইনের বাংলাটা কি? বাংলা শব্দটা কি? ঐশ্বরিক। ঐশ্বরিক। গুড। তাহলে যেটা ঐশ্বরিক নয় সেটা পার্থিব। আর্থলি। আর্থলি। কারেক্ট। আর একটাও হয় মেটেরিয়ালিস্টিক। মেটেরিয়ালিস্টিক, এটাও হয়। আর তুমি যেটা বললে আর্থলি, এটাও হয়। আর একটা বলবো? হ্যালো? হ্যাঁ স্যার বলুন। ভেরি গুড। আরেকটা বলি, মান্ডেন। লিখে রাখো, MUNDANE। মান্ডেন। ওকে স্যার। মান্ডেন মিন্স পার্থিব, আর্থলি মিন্স পার্থিব। আরেকটা কি বললাম? মেটেরিয়ালিস্টিক, বস্তুতান্ত্রিক, পার্থিব। খুব ভালো হয়েছে ডিভাইন। বা এই তো তোমাদের ইন্টারেস্টটা বোঝা যাচ্ছে, আমার খুব খুব ভালো লাগছে। আই ফিল ভেরি হ্যাপি। আমি একটু বলছি কি, আরো দু একজন একটু চেষ্টা করো। তোমরা তো গল্পই করে যাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি, এদিক ওদিক তাকাচ্ছ। ইউ আর মানে টকিং, ফিস ফিস করে, হুইসপারিং মোড। এটা নয়, একটু কথা বলো, একটু বলো, চেষ্টা করো, গিভ ব্যাক, আনসার ব্যাক করো, তো ভালো লাগবে। তাহলে আমাদের ক্লাসটা একটু ইন্টারেস্টিং হবে। এটা তো ওয়ান ওয়ে ট্রাফিক নয়, আপ অ্যান্ড ডাউন হবে। আমি বলে যাচ্ছি, তোমরা উত্তর দিচ্ছ, এটাই ভালো। সামনাসামনি হলে তো আরো ভালো লাগতো, অফলাইনে, কিন্তু এটা তো উপায় নেই। এটা আমাদের ক্লাসের এই মোড অফ টিচিংটাই অনলাইন। সুতরাং আমি এটুকুই পারছি, এটুকুতেই আমি খুবই খুশি। এইটুকু যা হচ্ছে, এতেই আমি ভীষণ খুশি হচ্ছি। এটাই যথেষ্ট। আহ, আমি আজকে, আমার খুব ভালো লাগলো। বেশ, আবার আমরা পড়াটা শুরু করি। আমার বাবা বলতেন, সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস? অসুবিধা হলে এত ভয় পাও কেন? সাফারিং, কষ্ট হলে, দুঃখ পেলে এত কষ্ট, এত ভয় পাও কেন? অ্যান্ড প্রবলেমস, এবং সমস্যা হলে এত ভয় পাও কেন? এই যে কেন, মানে কোশ্চেন মার্ক দেওয়া, তার মানে উনি উনি উত্তর চাচ্ছেন না। এটা তার মানে APJ আব্দুল কালাম ফাদার জৈনুল আবদিন ডাজ নট ওয়ান্ট এনি আনসার। Actually, by interrogation mark, he means to say that we should not be afraid. আমাদের ভয় পাওয়া উচিত নয়। তার ছেলেকে বলছেন, দেখো বাবা, তোমরা ভয় পেও না। কোনো সমস্যা সামনে আসলে, কোনো দুঃখ কষ্ট পেলে, বা আরো কোনো রকম যদি জটিল কোনো সমস্যা তোমার সামনে হও, তাহলে ডোন্ট বি অ্যাফ্রেড। কিন্তু আমরা আগেই ভয় পেয়ে যাই। আমরা তো ভয় পেয়ে যাই, এ বাবা কি হবে। তা সেখানে his father advises his son not to be afraid. Afraid মানে হচ্ছে ভয় পাওয়া, to be in fear। তাহলে আমি এখান থেকে শব্দগুলো একটুখানি দেখবার চেষ্টা করি। AFRAID, অ্যাফ্রেড, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই অ্যাফ্রেড এর একটা সিনোনিম, একটা নিয়ারেস্ট ওয়ার্ড দেওয়া যাবে? অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাফ্রেড অ্যাডজেক্টিভ। তোমাকে একটা অ্যাডজেক্টিভ, একটা ফর্মে একটা একটা কোনো শব্দ সাপ্লাই করা যাবে অ্যাফ্রেড? স্যার ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড, ভেরি গুড। FRIGHTENED। গুড গুড গুড, ভেরি গুড। ফ্রাইটেন্ড, FRIGHTENED, ফ্রাইটেন্ড। আর একটা ফিয়ারফুল, তাই না? আর যদি আমি ফ্রেজ করে বলি, ইন দ্য ফিয়ার অফ, ইন দ্য ফিয়ার অফ ডিফিকাল্টিজ, ইন দ্য ফিয়ার অফ সাফারিংস, ইন দ্য ফিয়ার অফ প্রবলেমস। আচ্ছা, প্রবলেমের অ্যাডজেক্টিভ করা যাবে? প্রবলেমেটিক স্যার। প্রবলেম্যাটিক, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, প্রবলেমের ভার্ব করা যাবে?
না, করা যাচ্ছে না নাকি? না স্যার। আচ্ছা বেশ, নোট ডাউন লিখে নাও, তোমার এক্সারসাইজ বুকে লিখে নাও। প্রবলেমেটাইজ, PROBLEM, প্রবলেম বানান লিখে লাস্টে লেখো ATIZE। প্রবলেমেটাইজ মানে সমস্যা তৈরি করা, প্রবলেমেটাইজ। When troubles come, try to understand the relevance of your sufferings. বাবা বলছেন, যখন কোনো সমস্যা আসবে তোমার সামনে, অসুবিধা হবে, তখন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝবার চেষ্টা করো, দ্য রেলিভ্যান্স অফ ইউর সাফারিংস। তুমি যে কষ্ট পাচ্ছ তার প্রাসঙ্গিকতা কি, কেন পাচ্ছ, কি জন্য পাচ্ছ তোমার কষ্ট, ওয়াই আর ইউ সাফারিং, যেটা বুঝবার চেষ্টা করো। এই শব্দটা আমাদের কাছে নতুন, রেলিভ্যান্স। দেখো, RELEVANC, এটা নাউন। রেলিভ্যান্স, রেলিভ্যান্স মানে ওয়ার্থ, WORTH, নিয়ারেস্ট মিনিং ওয়ার্থ। রেলিভ্যান্সের অ্যাডজেক্টিভ কি হবে? রেলিভেন্ট। রেলিভ্যান্ট অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডভার্ব কি হবে? রেলিভেন্টলি। রেলিভ্যান্টলি। কারেক্ট, তাহলে সবকটা কারেক্ট, ভেরি গুড। আর লাস্ট সেন্টেন্স অফ আওয়ার ক্লাস, আজকে আমরা শেষ বাক্যটা পড়ছি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আজকের ক্লাসে এটাই আমাদের আজকের ক্লাসে এটাই আমাদের লেসন ফর অল অফ ইউ। তোমাদের সকলের কাছে আজকের ক্লাসে এইটাই হচ্ছে আমাদের লেসন বা টিচিং। অ্যাডভার্সিটি মানে প্রবলেম, অসুবিধে, ডিফিকাল্টি, বিপর্যয়, মিসঅ্যাপ। অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ করে দেয়। ফর ইন্ট্রোস্পেকশন, এই শব্দটা খুব সুন্দর, লিখে রাখো। ইন্ট্রোস্পেকশন, এইটা আমাদের দরকার। তোমরা যারা ওপারে বসে আছো স্টুডেন্টসরা, এবং আমার নিজের, আমাদের প্রত্যেকের দরকার ইন্ট্রোস্পেকশন। INTROSPECTION, ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে লেখো ইনার, লেখো ইনার পারসেপশন, INNER, পারসেপশন, PERCEPTION, মানে অন্তর্দৃষ্টি দরকার। নিজের ভেতরে আমাদের ভাবতে হবে, কেন আমরা এই কষ্টটা পেলাম, কেন আমি ইংলিশের নম্বরটা কম পেলাম, কেন আমি অঙ্কে এত কম নম্বর পেলাম, কেন আমার এরকম জ্বর জ্বালাটা হলো। আমি তো জলে নিশ্চয়ই, আমার এগুলো ভাবতে হবে, কেন আমার জ্বর হলো, সর্দি হলো, আমি বৃষ্টিতে ভিজেছিলাম, আমি এসে ঢকঢক করে ফ্রিজের জল খেয়েছিলাম। এই যে ইন্ট্রোস্পেকশন ইজ ইম্পর্টেন্ট। তাহলে থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে ওভার হলো, বিকজ ইউ হ্যাভ টু জয়েন আনাদার ক্লাস। সেজন্য থ্যাংক ইউ। আমরা আবার নেক্সট উইকে উই শ্যাল জয়েন। ওকে।